হাসপাতালে ভর্তি হলে সিনিয়রদের জন্য ৫টি বড় ফাঁদ। যুক্তরাষ্ট্রের বয়স্ক রোগীদের যা জানা জরুরি সেটি নিয়ে আজকে আলাপ করব। আমি জানি এটি হয়তো বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না, কিন্তু হসপিটালের কিছু নিয়ম আমার মনে হয় সব দেশেই কম বেশি এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আজকের ভিডিওটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বসবাসকারী বয়স্ক নাগরিক, তাদের পরিবার এবং যারা মেডিকেয়ার বা মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যানে আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি প্রায় দেখি যে রোগীরা শুধু রোগের কারণে নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থার জটিল নিয়মকানুন না জানার কারণে আর্থিক ও চিকিৎসাগত সমস্যায় পড়েন। আজ আমি আলোচনা করব হাসপাতালে ভর্তি হওয়ার সময় সিনিয়রদের জন্য 5টি বড় ফাঁদ এবং কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। প্রথমে যেটি বলবো, আউট অফ নেটওয়ার্ক সারপ্রাইজ পে। ধরুন আপনি নিশ্চিত হলেন যে হাসপাতাল আপনার যে ইন্স্যুরেন্স আছে সেটি আওতায় রয়েছে, কিন্তু কয়েক সপ্তাহ পরে একটি বিল এলো এমন একজন চিকিৎসকের কাছ থেকে যাকে আপনি চেনেনই না। হাসপাতাল ইন নেটওয়ার্ক হলেও, এই ধরুন অ্যানেস্থেসিওলজিস্ট, রেডিওলজিস্ট বা ইমার্জেন্সি বিভাগের কিছু চিকিৎসক আলাদা গ্রুপের অধীনে কাজ করতে পারেন। ফলে বড় অঙ্কের বিল আপনার কাছে আসতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে নো সারপ্রাইজেস অ্যাক্ট রোগীদের অনেক ক্ষেত্রে সুরক্ষা দেয়। তবুও ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করুন যে, কোট কোড, উইল অল প্রোভাইডার্স ইনভলভড ইন মাই কেয়ার বি কভারড আন্ডার মাই ইন্স্যুরেন্স নেটওয়ার্ক? এই প্রশ্নটি ভবিষ্যতের বড় আর্থিক সমস্যা এড়াতে পারে এবং আপনাকে সাহায্য করতে পারে। মিন্স সমস্ত হসপিটালের চিকিৎসকরা আপনার যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সের নেটওয়ার্কে আছে কিনা। ৪ নম্বর ফাঁদ যেটা বলবো সেটি হচ্ছে যে প্রিমেচিওর ডিসচার্জ। অনেক সময় রোগী কিছুটা ভালো বোধ করলেই ডিসচার্জের কথা বলা হয়, কিন্তু প্রশ্ন হলো, রোগী কি সত্যিই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত? এই যেমন ধরুন, বিশেষ করে হার্ট ফেলিওর, স্ট্রোক, হিপ ফ্র্যাকচার, নিউমোনিয়া বা বড় সার্জারির পরে অনেক রোগী দ্রুত ডিসচার্জের পর কয়েকদিনের মধ্যে পুনরায় হাসপাতালে ভর্তি হন। মেডিকেয়ার রোগীদের নির্দিষ্ট পরিস্থিতিতে ডিসচার্জ আপিল করার অধিকার রয়েছে। যদি আপনি বা আপনার পরিবার মনে করে রোগী এখনো নিরাপদ নন, তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করুন। এরপরে ফাঁদটা বলবো, যেটি হচ্ছে যে মেনটেন্যান্স মেডিকেশন চেঞ্জেস। এটি আমার কাছে একজন কার্ডিওলজিস্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের নিজস্ব ফর্মুলারি থাকে। আপনার নিয়মিত ওষুধের পরিবর্তে অন্য ওষুধ দেওয়া হতে পারে। এই যেমন ধরুন ব্লাড প্রেশারের মেডিকেশন, হার্ট হার্ট ফেলিওরের মেডিকেশন, অ্যান্টি অ্যারিথমিক মেডিকেশন, ব্লাড থিনার্স, থাইরয়েডের ওষুধ। তো কিছু ক্ষেত্রে ওষুধ যখন পরিবর্তন করা হয় তখন রক্তচাপটা ওঠানামা করে, আপনার মাথা ঘোরাতে পারে, আপনার হৃদস্পন্দনটা একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে, হার্ট ফেলিউরের অবনতি হতে পারে। তো হাসপাতালে যাওয়ার সময় সব ওষুধের একটা লিখিত তালিকা সঙ্গে রাখুন, যাতে আপনি আপনার নার্সকে দিতে পারেন। এরপরে ফাঁদটা বলবো, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি ফর্ম। যে আপনি যখন যাবেন হসপিটালে, দেখবেন ভর্তি হওয়ার সময় অনেক কাগজে স্বাক্ষর করতে হয়। অসুস্থ অবস্থায় অনেকেই
না পড়েই স্বাক্ষর করেন। কিন্তু কিছু নথিতে এমন শর্ত থাকতে পারে যা ভবিষ্যতে আপনার আর্থিক দায় বাড়াতে পারে। আমি বলছি না স্বাক্ষর করবেন না, আমি বলছি শুধু বুঝে স্বাক্ষর করুন, একটু পড়ুন। যদি কিছু পরিষ্কার না হয় প্রশ্ন করুন, এটি আপনার অধিকার। এবং সবশেষে যে ফাঁদটার কথা বলবো, অবজারভেশনাল স্ট্যাটাস বনাম ইনপেশেন্ট অ্যাডমিশন। দেখবেন আপনাদেরকে অনেক সময় ইনপেশেন্টে নিয়ে যায় অথবা অবজারভেশন সুটে রাখে। এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হাসপাতালের বেডে আছেন, রাত কাটাচ্ছেন, ডাক্তার দেখছেন, পরীক্ষা হচ্ছে, কিন্তু মেডিকেয়ারের দৃষ্টিতে আপনি হয়তো আনুষ্ঠানিকভাবে ভর্তি নন, আপনি অবজারভেশন স্ট্যাটাসে থাকতে পারেন। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ পরবর্তীতে স্কিল নার্সিং ফ্যাসিলিটি বা রিহ্যাবিলিটেশন কভারেজের ক্ষেত্রে এর বড় প্রভাব রয়েছে। মিন্স যখন আপনাকে বাইরে কোনো একটা নার্সিং এর সহায়তায় যে ফ্যাসিলিটি দেওয়া হয়, অথবা রিকভার করার জন্য যে রিহ্যাবিলিটেশন কভারেজ, মিন্স আপনাকে হাঁটা চলা ফেরা ইত্যাদিতে যে সাহায্য করা হয়, সেটি ব্যাপারে অনেক বড় প্রভাব রয়েছে। অনেক রোগী মনে করেন তারা ভর্তি ছিলেন, পরে জানতে পারেন তারা অবজারভেশনাল স্ট্যাটাসে ছিলেন। তাই প্রশ্ন করুন, am I admitted as an inpatient or am I under observation status? জিজ্ঞেস করুন, আপনি কি ইনপেশেন্টে অ্যাডমিট হয়েছেন নাকি অবজারভেশন স্ট্যাটাসে আন্ডারে আছেন। এটি হাজার হাজার ডলারের খরচ বাঁচাতে পারে। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমার কিছু অতিরিক্ত পরামর্শ আছে। বয়স্ক রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সময় আমি পরিবারকে সবসময় বলি, প্রতিদিন ওষুধের তালিকা যাচাই করুন। ডিসচার্জের আগে সব রিপোর্ট সংগ্রহ করুন। নতুন ওষুধ কেন দেওয়া হয়েছে তা বুঝে নিন। ফলো আপ অ্যাপয়েন্টমেন্টগুলো লিখে রাখুন, কখন আপনার পরবর্তী কোন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, এবং জরুরি সতর্ক সংকেতগুলো জেনে নিন। বিশেষ করে যেগুলি আমি সবসময় বলে থাকি, যেমন এই বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন হওয়া, স্ট্রোকের লক্ষণ হওয়া, এসব দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। বাংলাদেশে কি অবস্থা? এই ভিডিওর বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও ইন্স্যুরেন্স সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশে অবজারভেশন স্ট্যাটাস, মেডিকেয়ার কভারেজ বা নো সারপ্রাইজেস অ্যাক্ট হয়তো নেই, তবে কিছু বিষয় বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ওষুধের তালিকা সঙ্গে রাখুন, না বুঝে কোনো সম্মতিপত্রে স্বাক্ষর করবেন না, ডিসচার্জের আগে রিপোর্ট সংগ্রহ করুন, রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা পরিষ্কারভাবে বুঝে নিন। ফলো আপ কখন হবে এবং কার কাছে হবে তা জেনে নিন। মনে রাখবেন মনে রাখবেন, একজন সচেতন রোগী এবং সচেতন পরিবার প্রায় ভালো ফলাফল অর্জন করতে পারে। ভালো চিকিৎসা শুধু ভালো ডাক্তার নয়, সঠিক তথ্য এবং সঠিক সিদ্ধান্তের উপরও নির্ভর করে। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনার পরিবারের বয়স্ক সদস্যদের এই তথ্যগুলো জানিয়ে দিন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।